সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দ্রুত জানিয়ে দাও। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দ্রুত জানিয়ে দাও। সাউন্ড ঠিক আছে, আমরা লাইভে যাচ্ছি। সাউন্ড ঠিক থাকলে আমাকে একটু জানাও, রাইট? ওকে, ফাইন। আমরা আজকে ইলেকট্রন বিন্যাসে নীতি পড়াবো। তোমাদের যাদের আগে ক্লাসগুলো করা হয়নি, তোমরা একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে করতে পারবা। প্রতিজ্ঞার যে চ্যানেল আছে সেখান থেকে করতে পারবা। প্রতিজ্ঞার পেজেও তোমরা করতে পারবা ক্লাসগুলো, ঠিক আছে? তোমরা যারা এখনও ক্লাস আগেরগুলো করো নাই, তারা একটু কষ্ট করে নিবে আগের ক্লাসগুলো, কারণ আমাদের প্রতিটা ক্লাসের ধারাবাহিকতা থাকে এবং আমরা এগুলো লেকচার শিট আকারে আলাদা করে আবার যে স্লাইডগুলো আমরা তৈরি করি সেগুলো আবার দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, সাউন্ড ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো একটু। ফাইন। আমি দিচ্ছি, একটু শেয়ার করে দিচ্ছি। ফাইন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তোমরা তোমাদের প্রশ্নগুলো একটু বলবা, আমাকে একটু জানাবো। আমি একটু তোমাদের প্রশ্নগুলো আনসার দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ডান। ঠিক আছে, সাউন্ড আমাদের ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, ফাইন, আমরা শুরু করতেছি। ফার্স্ট অফ অল তোমরা একটু খেয়াল করো যে ইলেকট্রন, আমরা গুণগত রসায়নের এর আগে আমরা কোয়ান্টাম সংখ্যা পড়িয়েছিলাম, এরপর হচ্ছে আজকে আমরা পড়াবো ইলেকট্রন বিন্যাসের নীতি। তো এই ইলেকট্রন বিন্যাসের নীতি তিন রকমের আছে। একটা হচ্ছে আউফবাউ নীতি, একটা হচ্ছে পলির বর্জন নীতি, আর একটা হচ্ছে হুন্ডের নীতি। এই তিনটা নীতি নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে এই টপিকগুলো থেকে প্রত্যেকটা বছরই সিকিউ আসে। ওই সিকিউগুলোতে প্রশ্নগুলো একটু এলোমেলো হয়, অর্থাৎ প্রশ্নগুলো একটু কমপ্লেক্স টাইপসের হয়। এখন কমপ্লেক্স টাইপসের বলতে কেমন, তুমি যদি বেসিক জিনিসটা না বুঝো তাহলে দেখা যায় প্রশ্নগুলো একটু এমনভাবে করে যেগুলো তোমাদের আনসার দিতে কষ্ট হয়। তো আমি চেষ্টা করব তোমাদের যে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই তাহলে একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ওকে, ফাইন। তো প্রথমে ইলেকট্রন বিন্যাসের নীতিতে আমি যদি যাই, তাহলে প্রথমে ইলেকট্রন বিন্যাসের নীতি কি? তাহলে পরমাণুকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো তখন ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে তিনটা। তাহলে আমি লিখতে পারি যে ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি, বিন্যাসের নীতি হচ্ছে তিনটি। তাহলে এক নম্বর কি বলবো? এক নম্বর হচ্ছে আউফবাউ নীতি, এবং এক নম্বর হচ্ছে আউফবাউ নীতি, দুই নম্বর হচ্ছে পলিবর্জন নীতি। তাহলে এই এক নম্বর হচ্ছে আউফবাউ নীতি। একটু ভালো করে খেয়াল করো, এই যে আউফবাউ। দেখো, এই আউফবাউ কিন্তু কারোর নাম না, এটা হচ্ছে একটা জার্মান শব্দ যার ইংলিশ অর্থ হচ্ছে বিল্ডিং আপ। তাহলে দেখো এই আউফবাউ নীতিটা একটু ভালো করে খেয়াল করো, যে আউফবাউ নীতিটা, আউফবাউ প্রিন্সিপালটা, এটা এক ধরনের মানে জার্মান শব্দ, এটার ইংলিশ হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ। তাহলে দেখো একটু সবাই খেয়াল করো, তো কোনো একটা বিল্ডিং তৈরি করতে ডেফিনেটলি আমরা ছাদ আগে তৈরি করি না, আমরা তৈরি করি ভিত্তি। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সেই নীতিটা প্রযোজ্য, আমি তোমাকে কিছুক্ষণ পরে বলছি। এরপরে দেখো দ্বিতীয় নম্বর যে নীতিটা আছে, একটু ভালো করে খেয়াল করো, দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। এটা হচ্ছে পল। দেখো PAUL, পল, এটার উচ্চারণটা হচ্ছে পল, যে PAUL, পল। তো আমরা পলের নীতি বলা উচিত, কিন্তু আমরা সবাই কি বলি বলো তো, যে পলের নীতি না বলে পাউলির নীতি, অনেকে পলির নীতি বলে। সো দ্যাট ইজ আপ টু ইউ, ইউ ক্যান ইউজ বোথ অফ, রাইট, বোথ অফ থিংস। তো তাহলে পলের নীতি আমরা বলতে পারি পল, এটা হচ্ছে পল। এই যে পলির নীতি, অনেকে পলির নীতি বলে। সো তুমি পলির নীতি বলো, পলের নীতি বলো, দ্যাট ইজ আপ টু ইউ। পলির নীতি, পলির নীতি।
পলির বর্জন নীতি বলি আমরা। অনেকে পাওলির নীতি বলে, যে পাওলির নীতি বলে, যে পাওলির নীতি। আচ্ছা, এখন আমাকে বলো এরপর 3 নাম্বার যে নীতিটা আছে সেই নীতিটার নাম হচ্ছে হুন্ডের নীতি। দেখো হুন্ডের নীতি। এখন আসো এই প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আহ্বাও নীতিটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা আহ্বাও নীতিটা দেখো কিভাবে হয়। যে আহ্বাও নীতি, তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের আহ্বাও নীতি, রাইট। আমি এখানে লিখলাম যে হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, 3টা লিখলাম। লিখার পরে এখন আমরা দেখব যে আহ্বাও নীতিটা। তাহলে পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এই নীতিটার নামই হচ্ছে আহ্বাও নীতি। তাহলে আমার সাথে সাথে বলো যে পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এই সংক্রান্ত যে নীতিটা সেটার নামই হচ্ছে আহ্বাও নীতি। এই শব্দটা কোথা থেকে এসেছে? জার্মান শব্দ। তাহলে আহ্বাওটা জার্মান শব্দ, তুমি একটু মনে রাখবা যে আহ্বাওটা, এই যে আহ্বাওটা এটা হচ্ছে একটা জার্মান শব্দ, যার ইংলিশ হচ্ছে বিল্ডিং আপ। একটু মাথায় রাখবা। তাহলে দেখো পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে দেখো পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে দেখো ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে এই যে প্রথমে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, যে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই সংক্রান্ত যে নীতি সেটাকে আমরা কি বলি বলতো? আহ্বাও নীতি বলি। কি বলি বলো? আহ্বাও নীতি বলি। এই আহ্বাওটা, এই যে আমি এখানে লিখলাম যে নিম্ন শক্তির অরবিটাল এবং উচ্চ শক্তির অরবিটাল, এই ব্যাপারটা আমরা বুঝবো কিভাবে? হাউ উই কাউন্ট ইট, কিভাবে আমরা এটা কাউন্ট করব যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল কোনটি উচ্চ শক্তির অরবিটাল, এটা কাউন্ট করব কিভাবে? তাহলে কাউন্ট করার জন্য কতগুলো কি আছে? প্রসেস রয়েছে। সেই প্রসেসটা হচ্ছে n+l এর মান। তাহলে এই n+l এর মানের উপর তার শক্তিটা নির্ভর করে। তাহলে পরীক্ষায় মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে যে নিচের কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কোনটিতে পরে প্রবেশ করবে। তাহলে সেক্ষেত্রে n+l এর মানটা যদি তুমি জানো তাহলে খুব সহজে তুমি কোনটা নিম্ন শক্তির অরবিটাল কোনটা উচ্চ শক্তির অরবিটাল সেটা সহজে বুঝতে পারবা। তো তাহলে তুমি একটু সহজভাবে চিন্তা করো যে দেখো আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে দিই। দেখো আমরা যে উপশক্তি স্তর বলি, এসপিডিএফ উপশক্তি স্তর বলি, এই উপশক্তি স্তর কিন্তু আমরা প্রচলিত অর্থে আমরা এগুলিকে অরবিটাল বলতেই আমরা অভ্যস্ত, যেমন এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। বাট তোমার মাথায় থাকতে হবে যে যে এসপিডিএফটা হচ্ছে উপশক্তি স্তর। আমি আবারও বলছি উপশক্তি স্তর, বাট উই কাউন্ট ইট, মানে আমরা যে অরবিটাল বলে চালাই দিই, আসলে এটা উপশক্তি স্তর। বাট উপশক্তি স্তরের সাথে অরবিটালের ডিফারেন্সটা কোথায়? উপশক্তি স্তরে ত্রিমাত্রিক বিন্যাসকে অরবিটাল বলা হয়। প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। সো এই কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার থাকে, সো আমার মনে হয় তোমার যে কোনো কিছু তোমার জন্য সহজ মনে হবে। বুঝতে পেরেছো আশা করি। জাস্ট আমি একটু দেখাই যে n+l এর মানটা, এই n+l এর মানের উপর, এই যে n+l এর মানের উপর কি নির্ভর করে? অরবিটালের শক্তি নির্ভর করে, যে অরবিটালের শক্তি নির্ভর করে, যে অরবিটালের শক্তি নির্ভর করে, একটু মনে রাখবা অরবিটালের শক্তি নির্ভর করে। এখন দেখো এই n+l এর মান যদি বেশি হয় তাহলে শক্তি বেশি, আর n+l এর মান যদি কম হয় শক্তি। n হচ্ছে কি বলতো? n হচ্ছে শক্তি স্তর আর l হচ্ছে উপশক্তি স্তর, যেটাকে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা জানি s এর জন্য l এর মান 0, এটা আমরা আগে থেকে জানি। তারপর আমি একটু লিখতেছি, s এর জন্য l এর মান হচ্ছে 0, p এর জন্য l এর মান হচ্ছে 1, d এর জন্য l এর মান হচ্ছে 2, আর f এর জন্য l এর মান হচ্ছে কত বলো? 3। সো এই কনসেপ্টটা তোমার মুখস্থ থাকতে হবে। দেন
তুমি বাকিটা সহজ হিসাব করতে পারবা। তাহলে তুমি একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো যে এই জায়গাতে আমি যে n প্লাস এল এর মান, যদি n প্লাস এল এর মান কম হয় শক্তি কম, আর n প্লাস এল এর মান বেশি হলে শক্তি বেশি হবে। তাহলে দেখো এই n প্লাস এল এর মান, এই যে n প্লাস এল এর মান কম হলে, এই যে কম হলে শক্তি কম, এই যে শক্তি কম, একটু মাথায় রাখবা। আর n প্লাস এল এর মান যদি বেশি হয় তাহলে শক্তি বেশি হবে। দেখো n প্লাস এল এর মান, এই যে n প্লাস এল এর মান যদি বেশি হয় তাহলে শক্তি বেশি হবে। এখন একটা টুইস্ট এখানে কাজ করে, যদি n প্লাস এল এর মান সেম হয় তখন আমি কাকে মানে বুঝবো কিভাবে যে কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম? যদি n প্লাস এল এর মান সেম হয় তাহলে n এর মান যার কম তার শক্তি কম। আমি আবার বলছি, n প্লাস এল এর মান যদি একই হয় বা সেম হয়, n এর মান যার কম তার শক্তি কম। তাহলে দেখো এই n প্লাস এল এর মান যদি, দেখো এই n প্লাস এল এর মান আমি এখানে লিখলাম, n প্লাস এল এর মান, এল এর মান একই হলে, যে মান একই হলে তাহলে n এর মান যার কম তার শক্তি কম, n এর মান যার কম তার শক্তি কম, যার কম তার শক্তি কম, শক্তি কম, একটু মাথায় রাখবা, তার শক্তি কম। সো এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে তুমি পারবে। এখন আমি তোমাদেরকে গতানুগতিক নিয়মে তোমরা যেটা করতা, যে গতানুগতিক নিয়মে যে জিনিসটা করতা সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো গতানুগতিক নিয়মে তোমরা কি করতা, যে তোমরা খুব সহজে এরকম একটা মান করতা। আমি একটু যদি পাশে লিখি এখানে, যে 1s দেন 2s 2p 3s 3p 3d তোমরা করতা। তারপর হচ্ছে 4s 4p 4d 4f, একটু মনে রাখবা। তারপর দেখো 5s 5p 5d 5f, 6s 6p 6d, তারপর 7s 7p। এখন আসো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এখানে এই জায়গাতে আমরা সহজভাবে এইভাবে করতাম, যে ইলেকট্রন বিন্যাস যখন হবে তখন আমরা জানতাম যে এইভাবে আমাদের ইলেকট্রনগুলো এক এক ক্রমান্বয়ে প্রবেশ করবে। এটা তোমরা স্বাভাবিকভাবে করেছো, আমিও জানি তোমরা এইভাবে করেছো, যে ইলেকট্রনগুলো প্রবেশ করার ক্ষেত্রে প্রথমে এখানে তারপরে এখানে এইভাবে যেত। ইটস ওকে ফাইন, এটা রাইট, দিস ইজ অলসো রাইট। বাট আমি তোমাকে আরেকটা সহজ পদ্ধতি দেখাবো। দেখো তুমি মনে রাখবা, আমি যেভাবে করি সেভাবে একটু প্রসেসটা ফলো করলে তাহলে তোমাদের জন্য এটা একটু ইজি হয়ে যাবে। সো আমি প্রসেসটা তোমাকে দেখাচ্ছি। দেখো এসএস, দেখো এই এসএস পিএস পিএস ডিপিএস, আবার দেখো ডিপিএস, আবার হচ্ছে এফডিপিএস, আবার হচ্ছে এফডিপিএস। তো তুমি যদি মনে রাখো, দেখো এসএস সালমান শাহর দুইটা পিএস ছিল, দুইটা ডিপিএস ছিল, একটা এফডিপিএস ছিল। অথবা তুমি বলতে পারো শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো সাথে করো এফডিপিএস। দ্যাটস ইজ মানে তুমি চাইলে মনে রাখতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। তাহলে তুমি মনে রাখতে পারো কি বলো তো, কি মনে রাখতে পারো, যে সালমান শাহর দুইটা পিএস ছিল, দুইটা ডিপিএস ছিল, একটা এফডিপিএস ছিল, এটা মনে রাখতে পারো। অথবা তুমি মনে রাখতে পারো শোনো শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো সাথে করো এফডিপিএস। মানে এটা তোমার মনের ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি চাইলে করতে পারো, তোমার মনের মতো, তোমার মতো করে তুমি করতে পারো। বাট এখন আমি একটা স্ট্র্যাটেজি ফলো করাচ্ছি, তুমি জাস্ট আমার মতো করে ট্রাই করবা, তাহলে তোমার জন্য একদম মানে পান্তাভাত হয়ে যাবে। দেখো স্ট্র্যাটেজিটা কি, দেখো এই প্রথমে আমি এসএসটা লিখলাম, ইটস ওকে। তারপর হচ্ছে আমি এখানে পিএস লিখলাম, দেন আমি এখানে পিএস লিখলাম বুঝার জন্য, সুবিধার জন্য। তারপর দেখো দেন এই যে ডিপিএস, আবার আমি এখানে ডিপিএস লিখলাম, ওকে। দেন আমি এখানে এফডিপিএস, একটু ফাঁক রাখবা, এফডিপিএস আমি লিখলাম, এখানে লিখলাম। লিখার পর তুমি একটু খেয়াল করো, সরি এই হামিম আমার এটা পড়ে গেছে, একটু দিকে আসো তো, আমার প্যান্টটা পড়ে গেছে, একটু দিকে নেও। আচ্ছা আমি একটু আমার দেখো সবাই খেয়াল করো যে এসটা, এস এটা এক নাম্বার থেকে শুরু হবে, তাহলে পড়ে গেছে, এটা এস এক থেকে শুরু হবে, এটা দুই থেকে শুরু হবে। তার এখানে হচ্ছে 3, এটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, হচ্ছে 7, এইভাবে তুমি শুরু করো। থেকে বলো তো, পি শুরু হচ্ছে 2 থেকে, তাহলে আমি এখানে দেখো এটা 2 লিখবা, হবে এটা 3, তারপর এটা 4 হবে, দেন এটা 5 হবে, দেন এখানে 6 হবে, দেখো দেন 6, 3,
তাহলে এটা 3 লিখলাম, এটা 4, এটা 5 লিখলাম, দরকার নাই। তারপর এবার এবার যদি তুমি চাও হচ্ছে 4, মাত্রাগুলো অটোমেটিক এই n প্লাস l এর মান। তাহলে এই 1 প্লাস আন্ডার দিস ইজ অলসো 1, তাহলে 1 s l প্লাস যে 2 প্লাস 1 হবে, তাহলে এখানে 3 প্লাস, কারণ আমরা জানি যে এখন তাহলে এটা 3 প্লাস এখানে 2 সমান হচ্ছে 5। আসলে অন্য মাত্রা নাম্বার অপশন, যেমন ভাবে আমি বলি যে 7s কাটাও, যে 7 প্লাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে,
এই ব্যাপারটা তার মাথায় কাজ। দাঁড়ো দাঁড়ো, সাউন্ড শোনা যাচ্ছে না? আমি একটু দেখতেছি, সাউন্ড কি শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? একটু বলো তো আমাকে, এখন শোনা যাচ্ছে কিনা একটু বলো তো। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানো তো এখন। কি করলাম, দাঁড়াও। হ্যাঁ সাউন্ড, এখন সাউন্ড ঠিক আছে, শোনা যাচ্ছে কিনা একটু জানো তো। আচ্ছা এখন মনে হয় শোনা যাচ্ছে, একটু জানো তো আমাকে ঠিক আছে কিনা। এখন তো শুনে যাওয়ার কথা, রাইট? আচ্ছা কতক্ষণ আগে থেকে সাউন্ডটা প্রবলেম ছিল একটু বলো তো আমাকে, কয় মিনিট আগে থেকে সাউন্ডের প্রবলেম ছিল? মানে কয় মিনিট আগে থেকে সাউন্ডের প্রবলেম ছিল এটা একটু জানো তো, কয় মিনিট আগে থেকে সাউন্ডের প্রবলেম ছিল? মানে কয় মিনিট আগে থেকে সাউন্ডের প্রবলেম ছিল সেটা একটু জানো আমাকে, মানে আমি একটু বুঝতে পারতাম যে কয় মিনিট আগে থেকে সাউন্ডের প্রবলেম ছিল, সেটা একটু আমাকে জানো। কয় মিনিট আগে থেকে সাউন্ডের প্রবলেম ছিল একটু বলো তো আমাকে। বলো, কেউ আছে আমাকে একটু জানাও তো। আছে? ওকে ফাইন, আমি শুরু করছি তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এবার একটু সবাই আসো, মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো, আমরা এটা বললাম। এবার দেখো আমরা খুবই কমন একটা প্রশ্ন, যে পটাশিয়ামের, এখানে পটাশিয়াম হবে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ যায় কেন? এটা খুবই কমন একটা প্রশ্ন। এস এস পিএস, এই যে এস এস ডিপিএস, আচ্ছা এস এস, এস এস পিএস, পিএস ডিপিএস, ডিপিএস এফ ডিপিএস না, আল্লাহ আল্লাহ, দেখি এটার পর থেকে আল্লাহ 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 দেখি। আচ্ছা এটা আমি আর একটু পড়াই দিচ্ছি, ঠিক আছে, একটু মাথায় রাখো, একটু পড়িয়ে দিচ্ছি, একটু মাথায় রাখো, ফাইন। আচ্ছা এটা হচ্ছে, এখানে আমি মানে এইভাবে সারিবদ্ধভাবে লিখলাম, লিখার পরে এন প্লাস এল এর মান যার কম তার শক্তি কম, আর এন প্লাস এল এর মান যার বেশি তার শক্তি বেশি। তো ওইভাবে এই জিনিসটা আমরা ব্যাখ্যা করেছি আর কি। তো পরীক্ষাতে তোমার এভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। এখানে হচ্ছে সালমান শাহর 2টা পিএস ছিল, 2টা ডিপিএস ছিল, একটা এফডিপিএস ছিল। আর এটাকে যদি আমরা বলতে পারি শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো ডিপিএস করো, ডিপিএস করো সাথে করো এফডিপিএস, এরকম হতে পারে যে শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো ডিপিএস করো, ডিপিএস করো সাথে করো এফডিপিএস, এভাবে মনে রাখতে পারো। তো আমরা এস শুরু করব, এস এর ক্ষেত্রে প্রথমে যখন দেব তখন 1 2, দেন 3, তারপর 4 5 6 7 আসবে। দেন পি এর ক্ষেত্রে 2 থেকে শুরু করব, আর ডি এর ক্ষেত্রে আমরা 3 থেকে শুরু করব। এভাবে দিয়ে আমরা গ্যাটার দিন দিয়ে দেবো, যেটা তোমরা করেছি দেখেছো, যে সাউন্ডে যে প্রবলেমটা ছিল আশা করি সেটা রিকভার হবে, অসুবিধা হবে না। এবার খুবই কমন একটা প্রশ্ন, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায় কেন? 3D তে না গিয়ে 4s এ যায় কেন? এই যে 4s, 4s অরবিটালে যায় কেন? যে 4s অরবিটালে যায় কেন? তো এখানে তোমার খুবই কমন একটা আনসারটা হচ্ছে, খুবই কমন, সেটা হচ্ছে তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে আমরা সবাই জানি যে পরমাণুতে ইলেকট্রন, প্রথমে আউফবাউ নীতিটা লিখবে, যে আউফবাউ নীতিটা লিখবে, যে আউফবাউ নীতিটা লিখবা, আউফবাউ নীতিটা লিখবে, যে নীতিটা লিখবা। তো আউফবাউ নীতি যদি লিখো তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কি নীতি বলো তো? আউফবাউ নীতি। তো লিখার পরে দেন এবার তুমি লিখবা যে যে 3D এর জন্য, এই যে 3D এর জন্য, 3D এর জন্য এন প্লাস এল ইজ ইকুয়াল টু, এন প্লাস এল ইজ ইকুয়াল টু, একটু ভালো করে খেয়াল করো, এন প্লাস এল ইজ ইকুয়াল টু, তাহলে কত বলো তো? এন প্লাস এল এর মানটা কত হবে? এই যে ইজ ইকুয়াল টু, এন এর মান হচ্ছে 3, আর ডি এর জন্য হচ্ছে কত বলো তো? 2, সমান হচ্ছে 5। এভাবে লিখবা। এবার লিখবা 4s এর জন্য, 4s এর জন্য এই যে এন প্লাস এল এর মানটা কত? 4 প্লাস 0 সমান হচ্ছে 4। তো তাহলে এবার একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো,
যে আমরা দেখতে পাচ্ছি যে এটা বড়, এটা হচ্ছে ছোট, তো সুতরাং আমরা লিখবো যে 3D ইজ গ্রেটার দেন 4s। অতএব অতএব এই যে আউফবাউ নিচে যে অতএব অতএব আউফবাউ নীতি অনুসারে, যে আউফবাউ নীতি অনুসারে, এই যে আউফবাউ নীতি অনুসারে তাহলে আউফবাউ নীতি অনুসারে কি হবে? আউফবাউ নীতি অনুসারে পরমাণুতে যে 3Dতে 4s আগে ইলেকট্রন প্রবেশ করবে, 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো তাহলে তুমি যখন কোনো কিছু করবা তখন তোমার মাথার ভিতরে থাকবে যে যে নীতিটা তুমি ফলো করবা, তারপর এই যে নীতিটা লিখতে হবে, আউফবাউ নীতিটা লিখবা, লেখার পরে তুমি এই কনসেপ্টটা লিখতে হবে। যদি এই কনসেপ্টটা না লিখো তাহলে নাম্বার কমে যাবে। তাহলে এটার জন্য আমাদের 2 নাম্বার বরাদ্দ। কয় নাম্বার বরাদ্দ? এটার জন্য আমাদের 2 নাম্বার বরাদ্দ, মনে রাখবা। এটার জন্য আমাদের 2 নাম্বার বরাদ্দ, একটু মনে রাখবা। এখন সাউন্ড ঠিক আছে? একটু জানাইও তো। ওকে ফাইন। আচ্ছা এবার আসো, এবার দেখো আমাদের পরের কোশ্চেনটা যে 3D এবং 2p এর মধ্যে কোনটাতে আগে প্রবেশ করবে। তাহলে তুমি দেখো এই যে 3D তার মানে হচ্ছে n প্লাস l, মানে হচ্ছে 3 প্লাস 2 সমান হচ্ছে 5, আর 2p তার মানে হচ্ছে 2 প্লাস 1 সমান হচ্ছে কত বলো তো? সমান হচ্ছে 3। তো তার মানে n প্লাস l এর মানে এখানে n প্লাস l এর মান, এই যে n প্লাস l এর মানটা তুমি কাউন্ট করতেছো এই জায়গাতে। তো n প্লাস l এর মানটা তুমি পেয়ে গেলে। তো সুতরাং আমরা জানি যে যে 3D ইজ গ্রেটার দেন 2p, সুতরাং 2pতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সুতরাং 2pতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে, যে আগে প্রবেশ করবে একটু মনে রাখবা। তাহলে এখানে বলতো 2pতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কনসেপ্টটা মাথায় রাখবা। এরপরে আসো যে খুবই কমন একটা প্রশ্ন, যে কপার এবং এটা তো দেওয়া হয়নি, কার কার ইলেকট্রন বিন্যাস বলতো? এই যে কপার এবং ক্রোমিয়াম। তাহলে কপার এবং ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়ামের ক্ষেত্রে এই যে কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে সাধারণ নিয়মে যে আউফবাউ নীতি আছে সেই নিয়মের ব্যতিক্রম কেন সেটা আমাকে জানতে হবে। আমি আবার বলছি, কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন সেটা তোমাকে জানতে হবে। তাহলে তুমি কিভাবে তা কাউন্টিং করবা, জিনিসটা খুবই সোজা। দেখো আমরা জানি অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালে, দেখো অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালে স্থিতিশীলতা বেশি, মানে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল যখন থাকবে তাহলে সেটাই অধিকতর ব্যালেন্সড হবে, মানে বরাবর ব্যালেন্সড হবে, তা স্থায়ী স্থিতিশীল হবে। তো এই ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো যে যদি আমরা ক্রোমিয়ামের কথা যাই, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রনটা হওয়ার কথা ছিল কেমন, যে 4s2, দেখো 4s2 3d4 হওয়ার কথা ছিল। দেখো খেয়াল করো, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা না হয়ে এটা হয়েছে কেন? এটা খুবই সোজা উদাহরণ, যে মনে করো তোমার একটা ধনী বন্ধু একটা বিশাল ব্যবসা করবে। তো ব্যবসা করার জন্য কি দরকার? টাকা দরকার। এখন তার কাছে ব্যবসা করার জন্য 4 লাখ টাকা আছে, 1 লাখ টাকা নাই, তোমার কাছে 2 লাখ টাকা আছে, তুমি এমনি গরিব। তো দেন তোমার ওই বন্ধুটা তোমার থেকে যখন ধার চাইবে, বন্ধু আমার একটু দে, আমার তো ব্যবসা অনেক বড়, তোদেরকে একটু হেল্প করব। তো ডেফিনেটলি গরিব মানুষেরা অন্যকে ধনী মানুষদেরকে একটু বেশি হেল্প করে, এটা খুবই কমন একটা সেন্স। সেক্ষেত্রে এই ইলেকট্রনটা ব্যালেন্স করার জন্য, এটাকে অর্ধপূর্ণ হওয়ার জন্য, তাহলে এখান থেকে ইলেকট্রনটা চলে গিয়ে এখানে এটা না হয়ে এটা না হয়ে কি হবে বলো তো, যে এই যে 3D আর 4s1 হবে। তো পরীক্ষাতে যে জিনিসটা আসে, দেখো এটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে এক্সামে যেটা আসে, যে এমসিকিউতে যেটা আসে সেটা তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে তোমাকে বলবে যে যে ক্রোমিয়ামের কে এল এম এম শ্যালে কতটি ইলেকট্রন থাকে, যে কতটি ইলেকট্রন থাকে, এটাই হচ্ছে তোমার প্রশ্ন। তো তুমি একটু চিন্তা করো, মানে কমন সেন্স খাটিয়ে চিন্তা করো। সেটা হচ্ছে এটা হচ্ছে কে এল, এটা এল শ্যাল, এটা এম শ্যাল, এই এম শ্যালটা এটা শুদ্ধ কাউন্ট, এই যে কে এল এই এম শ্যালটা এটা শুদ্ধ কাউন্ট, এটা সহ, আর এখানে এটা আলাদা। তো তাহলে তুমি একটু দেখো KLM 2 6 8 আর 8 5 হচ্ছে 13, তাহলে আনসার হবে 13টি ইলেকট্রন, যে 13টি ইলেকট্রন। এই জিনিসটাই অনেকে ভুল করে। তার মানে পরীক্ষাতে আমাদের খুবই কমন কতগুলো বিষয় আসে, যে বিষয়ের মধ্যে এই বিষয়টা হচ্ছে একটা, যে তোমাকে অ্যাকচুয়ালি তুমি জানতেছো ইটস ওকে, বাট তুমি যখন এটা করবা তখন এখানে তুমি এটা পারবা না, এটা তোমার কাছে কনফিউজিং মনে হবে। তো এই কারণে স্টুডেন্টরা ভুলগুলো করে, বাট এটা যে খুবই স্বাভাবিক, যে ক্রোমিয়ামের ক্ষেত্রে খুবই স্বাভাবিক, যে কারণ আমরা জানি যে এই তৃতীয় নাম্বার শক্তি স্তরটা পূর্ণ হয়েছে, মানে 18টা ইলেকট্রন
পূর্ণ হয়েছে, 14 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, বাট এটা হওয়ার কথা ছিল কেমন, যে 4s2 3d9 হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল। তাহলে এটা হয় না কেন, এটা হয় না যে স্থিতিশীলতার জন্য, যেটা আমরা বলছিলাম যে দেখো যে আমরা জানি অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের স্থিতিশীলতা বেশি। তো এক্ষেত্রে যে np3 স্থিতিশীলতা, np6, np মানে d5, d10, তারপর f7, f14, এগুলো যদি মানে কোনো কারণে একটা কম থাকে, তখন সেক্ষেত্রে আমরা ব্যালেন্স করার জন্য চেষ্টা করবে। তো সেক্ষেত্রে এই যে এই d4 এর পরিবর্তে 4s2টা হবে না, তাহলে d4টা না হয়ে 4s2 এর পরিবর্তে d5 হবে, তার মানে কি একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে ইলেকট্রনটা এরকমই হবে, এই যে এরকমই হবে। তো তার মানে এরকম না হয়ে, এই যে এরকম না হয়ে এটা এরকমই হবে এই স্থিতিশীলতা বৃদ্ধির জন্য, আর এটা এরকম না হয়ে ds2 এখানে, আচ্ছা এটা ভুল হচ্ছে, তো তাহলে আমরা যদি একটু কমন সেন্স খাটাই, তাহলে দেখো এই দুইটার পরিবর্তে যদি তুমি এটাকে লিখো, তাহলে দেখো এই ক্রোমিয়ামের ক্ষেত্রে এরকম স্ট্রাকচার না হয়ে, এরকম স্ট্রাকচার না হয়ে এরকম স্ট্রাকচার হচ্ছে ব্যালেন্সড, আর কপারের ক্ষেত্রে এরকম স্ট্রাকচার না হয়ে d9 আর s2 না হয়ে এটা d10 s1 হবে। তো সেটাই আমাদের এখানে হয়েছে। সো এই ব্যতিক্রমধর্মী ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এমসিকিউতে আসে নিচের কোনটির ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আউটবাউ নীতি মেনে চলে না। তাহলে কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আউটবাউ নীতি মেনে চলে না। কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কি মেনে চলে না বলো, আউটবাউ নীতি মেনে চলে না। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে এই আউটবাউ নীতিটা কি চলবে না বলো, মেনে চলবে না, এটা একটু মাথায় রাখবা, কনসেপ্টটা একটু মাথায় রাখবা। এবার আসো আমরা এরপরে যাব, দেখো এরপর আমি হুন্ডের নীতিতে যাব। হুন্ডের নীতি যাওয়ার আগে আমি পলির নীতিটা আগে পড়াই ফেলি। হ্যাঁ, পলির বর্জ্য নীতি। দেখো এটা হচ্ছে পলের নীতি, এটা হচ্ছে পলের নীতি, একটু সবাই খেয়াল করো যে পল, PAUL, পল, এটা হচ্ছে পল এর নীতি। তো তাহলে আমরা সহজে বলি যে পলির নীতি, অর্থাৎ আমরা চিরগমনিয়ান আছে তারা তারা অনেক সময় কি বলে জানো, পকারফা গল ফল, সোয়াকাসা গল সল, ফল সল, চিরগমনিয়ানদের ভাষা, তো কথ্য ভাষা যদি বা, তো বাট এখানে পলের নীতি, তো সংক্ষেপে পলির নীতি আমরা বলে ফেলি, বাট এটা হচ্ছে পল এর নীতি, নাম হচ্ছে পল। সো অনেকে পলকে ফাউল বলে, ফাউলি নীতি বলে, দ্যাট ইজ আপ টু ইউ, তুমি উচ্চারণটা যেভাবে করো, কারণ প্রপার নামে এই উচ্চারণগুলোর ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না, যেহেতু এটা একটা নাম। তাহলে এই পলের নীতি বা পলির নীতি যেটা, সেটা হচ্ছে একদম সোজা। বাংলা লিঙ্কের ব্যালেন্স দেখতে জানো, দেখো এই যে স্টার 1 2 4 হ্যাশ, এই যে 4 হ্যাশ, গত ক্লাসে আমি তোমাদেরকে আলাদা আলাদা করে বুঝিয়ে দিয়েছিলাম একদম ইয়ে দিয়ে, এটা কি বলে, জিঙ্কের 30টা ইলেকট্রনের জন্য আমি 30টা ইলেকট্রনের জন্য আলাদা আলাদাভাবে 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করেছিলাম, এবং দেখেছিলাম যে একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান যেমন, দ্বিতীয় ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান হুবহু সেম হবে না। তো এটাকে এই বাংলা লিঙ্কের ব্যালেন্স যদি দেখো, তাহলে তুমি খুব সহজে প্রকাশ করতে পারবা। সেটা হচ্ছে স্টার 1 2 4 হ্যাশ। এই যে স্টার 1 2 4 হ্যাশ মানে কি, একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। তো তাহলে তুমি এখানে লিখবা যে একটি পরমাণুর এই যে একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না, একটু মনে রাখবে, একই হতে পারে না। তো এটা তুমি সহজে মনে রাখবা, বাংলা লিঙ্কের ব্যালেন্স দেখবা যে স্টার 1 2 4 সেটা দেখে তুমি মনে রাখতে পারবা যে একটি পরমাণু যে কোনো দুটি ইলেকট্রন 4টি কোণ সংখ্যার মান একই হতে পারে না। তো গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কোটা, যে 30টা ইলেকট্রনে দেখিয়েছিলাম আলাদা আলাদাভাবে। এবার আমি তোমাকে জাস্ট একটু দেখাই, যেমন মনে করো আমি নাইট্রোজেনের দেখলাম যে নাইট্রোজেনের 7, তো 7 যদি 1s, দেখো 2s, 2px, 2py, দেন 2pz, একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। তো এই ক্ষেত্রে তুমি দেখো এই যে 2p, যে 1 এক প্রথম নাম্বার ইলেকট্রন, দ্বিতীয় এটা তৃতীয় নাম্বার ইলেকট্রন, চতুর্থ, দেন পঞ্চম, দেন ষষ্ঠ, দেন সপ্তম। তাহলে এই যে নীতিটা এখানে আমি লিখলাম যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তাহলে এটা অষ্টম, এটা নবম, এটা দশম। তো তাহলে আমার দশম তো লাগতেছে না, আমার তো সপ্তম ইলেকট্রন পর্যন্ত লাগতেছে, তাহলে আমি এখানে এই যে এগুলো বাকিটা আমি লিখবো না। তো তাহলে দেখো এই প্রথম ইলেকট্রনের জন্য, যে 1 নং ইলেকট্রনের জন্য, এই যে 1 নং ইলেকট্রনের জন্য, তাহলে দেখো 1 নং ইলেকট্রন হচ্ছে এটা, এটা 2 নং ইলেকট্রন, এটা 3 নং ইলেকট্রন, এটা 4 নং ইলেকট্রন, এটা 5 নং ইলেকট্রন, এটা 6 নং, এটা 7 নং। তাহলে এই যে নীতিটা এখানে ইলেকট্রনটা যে প্রবেশ করলো আলাদা আলাদাভাবে, এটা হচ্ছে হুন্ডের নীতি।
তার মানে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে। আমি আবারও বলছি, কারেন্ট চলে গেছে। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে। আচ্ছা, আমাদের কারেন্ট চলে গেছে, দেখি কি অবস্থা, একটু দেখি কি অবস্থা। এখন ঠিক আছে কিনা একটু দেখি কি অবস্থা। দেখি ঠিক আছে কিনা। দেখি ঠিক আছে কিনা, ঠিক থাকলে তো চালিয়ে নেওয়া যাবে, আর না হলে দেখি কি করা যায়। এই লোডশেডিং এর এক সমস্যা, রেকর্ডেড ক্লাস দেওয়া উচিত। দেখি আমি নেক্সট ক্লাস থেকে রেকর্ডেড ক্লাস করবো, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস করে তারপরে তোমাদেরকে দেবো আর কি, ইনশাল্লাহ। একটু দেখতেছি কি অবস্থা। ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এই ক্লাসটা রেকর্ড আকারে দিয়ে দেবো। এটা ডিস্টার্ব করতেছে নেটওয়ার্কে এবং কারেন্টে ডিস্টার্ব করতেছে। তো আমরা নেক্সট ক্লাসে নেক্সট ডে এটা রেকর্ডের আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ ক্লাসটা। তো কিছু করার নেই আসলে, মানে বিদ্যুতের উপর তো আমার কোনো হাত নাই। আর বুঝতেই পারতেছো বাংলাদেশের মানে প্রেজেন্ট কন্ডিশনটা, তো এটা ডিস্টার্ব করতেছি দেখতেছি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা বাদ দিই, নেক্সট ক্লাসে আমরা এ করবো।